তাই তো? লাস্ট ক্লাসে এই কোয়েশ্চেনটি লাস্ট হয়েছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো আজকে এখান থেকে শুরু হবে। এক্সামিনার বলছে an article was sold for Rs 144 if the percentage of profit was numerically equal to the cost price. The cost of the article was, একটা জিনিসকে 144 টাকায় বিক্রি করা হয়েছে। এক্সামিনার বলছে যদি প্রফিট পার্সেন্টেজ আর কস্ট প্রাইস যদি সেম হয়, হ্যাঁ মানে ধরো প্রফিট পার্সেন্ট কথার কথা, ধরো প্রফিট পার্সেন্ট এক্স হলো, প্রফিট পার্সেন্টেজ যদি x% হয় তো কস্ট প্রাইস যেটা সেটাও নাকি x হবে। যদি এমনটা হয় তাহলে তোমাকে কস্ট প্রাইস জিজ্ঞেস করেছে যে সিপি কত, এই এক্স এর ভ্যালু কত। আর ইউ গেটিং? প্রশ্ন বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বেশ, করো। ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনটি যদি আমরা ট্রিক মেথড কি বলতো, ট্রিক ইজ গো থ্রু অপশনস, যদি এই কোয়েশ্চেনের ট্রিক বলতে হয়, সো ট্রিকের ক্ষেত্রে আমি বলবো যেটা সেটা হচ্ছে গো থ্রু অপশনস। অপশন চেক করে করে যাওয়াটাই অঙ্কটা সব থেকে বেটার প্রসেস। সো অপশন চেক করার আগে এই অঙ্কটা যদি আমাদের খাতা কলমে লিখে করতে হয় তাহলে কি করতে হবে? এক্সামিনার আমাদের বলেছে যে সিপি যেটা হবে সেটাই প্রফিট পার্সেন্টেজ হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সিপি যা প্রফিট পার্সেন্টেজও সেম। তাহলে আমরা সিপির জায়গায় প্রফিট পার্সেন্টেজ লিখতে পারি। আমার একটা কথা বলো তো, ধরো কোন একটা সিপি রয়েছে 100 টাকা, প্রফিট পার্সেন্টেজ যদি আমি বলি 10%, তাহলে এসপি কত হবে? স্যার 110। হ্যাঁ 110 টাকা হবে। তো 110 টাকাটা আমরা কি করে পেয়েছি? সিপি ইন্টু প্রফিট পার্সেন্টেজ, যেটা সিপি কত ছিল 100 ছিল, ইন্টু 100 প্লাস 10/100, এইটা গুণ করেই 110 পেয়েছি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে সিপি আর প্রফিট পার্সেন্টেজ সেম হবে, এক্সামিনার বলেছে। তাহলে আমার বলো, আমি জানি না সিপি, আমার কিছু একটা সিপি আছে, সেটা যখন প্রফিট হচ্ছে আমি তাহলে লিখবো 100 প্লাস প্রফিট আপন 100 ইকুয়াল টু 144। এভাবে লিখবো কিনা লিখবো না? লিখবো? হ্যাঁ স্যার। তাহলে যেহেতু আমাদের প্রফিট মানেও যা সিপি মানেও তাই, তাহলে আমরা এখান থেকে এই প্রফিটটাকে ক্যান্সেল করে এখানে সিপি লিখে দিলাম। তাহলে দেখো এখানে আমরা পেলাম কত? এখানে আমরা পেলাম সিপি ইন্টু 100 প্লাস সিপি
equal to 14400, এটা লেখা যায় এভাবে? এই 100কে জাস্ট ও পাশে পাঠিয়ে দিয়েছি, গুণ হয়ে গেছে। তাহলে এইখান থেকে দেখো এই সিচুয়েশনের সঙ্গে এই সিপিটা গুণ রয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সিপি স্কোয়ার প্লাস 100 সিপি ইকুয়াল টু 1400 লেখা যায়। তাহলে এইখান থেকে দেখো আমাদের মিডিল টার্মের একটা ইকুয়েশন আসলো যে সিপি স্কোয়ার প্লাস 100 সিপি মাইনাস 14400 ইকুয়াল টু 0, এভাবে লেখা যায়। লেখা যায় কি না যায় না? হ্যাঁ স্যার। দেখো এইবার আমরা একটা জিনিস জানি, কি জানি? এইবার এটাকে যদি আমরা ভাঙাই এইভাবে লেখো তো সিপি স্কোয়ার প্লাস 180 সিপি 180 সিপি ঠিক মাইনাস 80 সিপি মাইনাস 14400 ইকুয়াল টু 0 লেখা যায়। হ্যাঁ স্যার। এই লাইনটা করতে জানো তো সবাই? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এইখান থেকে আমি যদি সিপি কমন নিই, সিপি কমন নিলে পড়ে থাকবে সিপি প্লাস 180 মাইনাস 80, এখান থেকে কমন নিলে পড়ে থাকবে সিপি প্লাস 180। আর ইউ গেটিং? তাহলে এইখান থেকে আমরা সিপি প্লাস 180 কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি? তাহলে পড়ে থাকলো হচ্ছে সিপি মাইনাস 80, এইটা সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিপি ইকুয়াল টু মাইনাস 180 হতে পারে আর সিপি ইকুয়াল টু প্লাস 80 হতে পারে, বলা যায়? তো এখান থেকে আমাদের উত্তর বেরিয়ে গেল সিপি বা প্রফিট পার্সেন্ট সমান সমান 80। অপশন বি আমাদের উত্তর হয়ে গেল। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসে করলে অঙ্কটা আমাদের উত্তর বেরিয়ে আসবে। এবার যদি আমরা এতটা লেন্দি না করি তাহলে আমরা অপশন ধরে করতে পারি। কিভাবে অপশন ধরে করব? এটাকে মুছে দেব? হ্যাঁ স্যার, হয়ে গেছে। দেখো অপশন ধরে করলে আমরা কি করতাম যে সিপি ইন্টু, মনে করো এটাকে উত্তর ভাবছি আমরা, তাহলে এটা লিখতাম 172/100 ইকুয়াল টু 144। ঠিক, এইটা করলে আমরা একটা রেজাল্ট পেতাম। ঠিক, এবার সিপি ইন্টু 80/100 180/100 ইকুয়াল টু 144। এভাবে অপশন যদি চেক করে করতাম তাহলে এটাও একটু লেন্দি হতো, মানে লেন্দি হতো না, মানে একটু ক্যালকুলেটিভ হতো, কিন্তু উইদিন সেকেন্ডস উত্তর বেরিয়ে যেত। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আশা করছি অঙ্ক ক্লিয়ার হয়েছে। বন্যদীপ থেকে ক্লাসে এসছে? আসেনি? ওকে, চলো এটা করো এবার। A person purchases, আসলে এখানে অপশন ধরে করলে কি হবে? আমরা এমনটা করব যে সিপি এখানে যেহেতু 72 ধরছি, তাহলে এখানে ধরবো 72 ইন্টু 172/100 ইকুয়াল টু 144। এই পাশে দুটো ইকুয়েশন কি সিমিলার হওয়া সম্ভব? না। আবার এখানে যদি আমি 80 সিপি ধরি তাহলে ইন্টু 180/100 যদি করি, এইটা সমান সমান কি 144 হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। কেন? এই 0 এই 0 এই 0 এই 0 ক্যান্সেল হলো, 8 18 এবং 144 মিলে গেল। আর ইউ গেটিং? আর যদি আমরা সি অপশন ধরতাম তাহলে কি হতো? 90 ইন্টু 190/100 সমান সমান 144 আমার হওয়াতে হবে। এই 0 এই 0 এখানে ক্যান্সেল করলে 9 19 144 কখনোই হয় না। সো আমাদের এটাই উত্তর। এবার চলো এই কোশ্চেনটা করো। A person purchases 90 clocks and sells 40 clocks at a gain of 10% and 50 clocks at a gain of 20%. If he sold all of them at a uniform profit of 15%, সে যদি সমস্ত ঘড়িগুলো একটা ইউনিফর্ম প্রফিটে বিক্রি করে 15%, then he would have got raise 40 less.
বলছে সমস্ত ঘড়িগুলোকে সে যদি 15% প্রফিটে বিক্রি করতো তাহলে তার 40 টাকা সে কম পেত। সো এক একটা ঘড়ির ক্রয় মূল্য কত এই এক্সামিনার জিজ্ঞেস করেছে। আবার প্রশ্নটা বলছি, একজন লোক 90টি ঘড়ি কিনেছে, সেই 90টি ঘড়ির 40টি ঘড়ি সে 10% প্রফিটে বিক্রি করেছে এবং 50টি ঘড়ি 20% প্রফিটে বিক্রি করেছে। যদি সে সমস্ত ঘড়িগুলোকে 15% প্রফিটে বিক্রি করত তাহলে সে আগের প্রসেসে যা বিক্রি করেছিল তার থেকে 40 টাকা কম পেত। সো এক্সামিনার জিজ্ঞেস করেছে যে এক একটা ঘড়ির কস্ট প্রাইস কত। এই খালি দিয়ে করবো আজকে কোশ্চেন। হ্যাঁ, স্যার 80। হ্যাঁ 80, ভেরি গুড, 80, it is the right answer, good. প্রসেসটা বলো কিভাবে সলভ করেছো। স্যার এক্স ধরে করেছি আমি। এক্স ধরে করেছো, চলো এক্স ধরার প্রয়োজন পড়বে না। ওকে, ঠিক আছে স্যার। তুমি শুধু এটুকুন ধরে নাও যে লেট সিপি অফ ওয়ান ক্লক ইজ রেস 1। আমরা এটুকুন ধরে নিচ্ছি যে একটা ক্লকের ক্রয় মূল্য 1 টাকা। ওকে, এইবার সিচুয়েশনটা দেখো। তাহলে আমি যদি সিপির কথা বলি, 40টি ঘড়ির দাম 40 টাকা হবে, 50টি ঘড়ির দাম 50 টাকা হবে, আর 90টি ঘড়ির দাম 90 টাকা হবে। ইজ ইট ওকে অর নট? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তাহলে এক্সামিনার যখন বিক্রি করেছে এসপি, এই প্রথম 40টি ঘড়ি সে 10% প্রফিটে বিক্রি করেছে। তাহলে 10% প্রফিটে বিক্রি করলে সে বিক্রয় করেছে ক টাকা দিয়ে? 44 টাকা দিয়ে। ইজ ইট ওকে? 40-এর 10% মানে 4, তাহলে 40-এর সঙ্গে 4 যোগ করলে 44 হয়। 50টা ঘড়ি সে 20% প্রফিটে বিক্রি করেছে, তাহলে দাম হবে কত? এসপি কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 50 টাকা, আর 50-এর 20% মানে 10 টাকা, তার মানে কত? 60 টাকা। আর এই যে 90টা ঘড়ি সে যদি 15% প্রফিটে বিক্রি করতো তাহলে 90-এর 15% আমাদের বের করতে হবে। 90-এর 10% মানে 9, 5% মানে 4.5, তাহলে 15% মানে কত? 15% মানে হচ্ছে 90 আর 9 আর 4.5, এটা হলো 90-এর 15%, তাহলে কত হলো? 13.5%। ইজ ইট ওকে না? তাহলে 90-এর সঙ্গে 13.5% যোগ করলে কত হবে? এটা 103.5 টাকা হবে। ইজ ইট ওকে? তাহলে সে যখন আলাদা আলাদা ভাবে বিক্রি করছিল, তোমরা আমায় বলো সেই যে টোটাল এসপি কত টাকার এসপি পেলো? 104 টাকা। আর সে যদি সব ঘড়ি 15% প্রফিটে বিক্রি করে সে এসপি কত পেলো? 103.5 টাকা। তো এইখান থেকে সে কত টাকা কম পেলো? 0.5 টাকা কম পেলো। ইজ ইট ওকে অর নট? হ্যাঁ স্যার। কিন্তু এক্সামিনার বলছে এই টাকাটা এই টাকা নয়, এই টাকাটা 40 টাকা। তাহলে কত গুণ করে এটা পাওয়া যায়?
নিশ্চয়ই 80 গুণ করে পাওয়া যায়, তাই না? 0.5 কে 80 দিয়ে গুণ করলে 40 পাওয়া যায়। তাহলে আমাদের জানতে হবে যে এই যে 90টার দাম কত, 90টার দাম কত ইন্টু 80, 8×72 মানে 720 টাকা। তাহলে 720 টাকা হচ্ছে 90টির দাম। তাহলে এক পিসের দাম কত? 80 টাকা না? কি করে পেলাম? 720/90, এক পিসের দাম কত? 80 টাকা হয়ে গেল। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। এটা কি ভালো প্রসেস তো? হ্যাঁ স্যার। মানে চেষ্টা করবে যতক্ষণ না পর্যন্ত এক্স ধরে পারা যায়। এক্স ধরে তো অঙ্ক হবেই, এটা তো কোনো ব্যাপারই নাই, কিন্তু চেষ্টায় রাখতে হবে যে এক্সটা কতক্ষণ ধরবো না। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। আর যদি বলতে এক একটা বিক্রয় মূল্য কত, তাহলে আমরা এখান থেকে বের করতাম। ওকে, চলো এটা করো। A trader purchases a watch and a wall clock for $390. একজন বিক্রেতা, ব্যবসায়ী, সে একটা ওয়াচ কেনে এবং একটা ওয়াল ক্লক কেনেন, দেওয়াল ঘড়ি কেনেন, দুটোর দাম 390 টাকা। He sells them making a profit of 10% on the watch. সে ঘড়িটাকে 10% প্রফিটে বিক্রি করে এবং দেওয়াল ঘড়িটিকে সে 15% প্রফিটে বিক্রি করে। He earns a profit of ₹51.50 এবং সে এইভাবে 51.50 টাকা লাভ করে। The difference between the original prices of the wall clock and the watch is equal to, তো ওয়াল ক্লক আর ওয়াচের যে অরিজিনাল দাম, সেই দামের পার্থক্যটা এখানে এক্সামিনার জিজ্ঞেস করেছে। দামের পার্থক্যটা জিজ্ঞেস করেছে। ওয়াচ এবং ওয়াল ক্লকের দামের যে পার্থক্য, কস্ট প্রাইস, অ্যাকচুয়ালি কস্ট প্রাইসের দামের যে পার্থক্য, সেটা জিজ্ঞেস করেছে। দুজনেই কি ক্লাসে আছো না বাকিরা কেউ এসছো? স্যার দুজনেই আছে, আর কেউ আসেনি তো। এটা আমাদের B4, তাই তো? হ্যাঁ স্যার। আসলে রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে দেওয়া হয় বলে লাইভ ক্লাসে কেউ থাকে না। যাই হোক, প্রত্যেকে খুব ভালো করে শোনো কোশ্চেনটিকে কিভাবে করতে হবে।
আমরা অ্যালিগেশন মেথডটাকে কাজে লাগাবো এই কোশ্চেনটি করার জন্য। অ্যালিগেশন, ওকে। সো প্রত্যেক স্ক্রিনের দিকে খেয়াল করো, ওয়াচ আর হলো ওয়াল ক্লক। আমি ধরে নিচ্ছি এই ওয়াচটি 390 টাকাতেই কেনা হয়েছিল আর এই ওয়াল ক্লকটি 390 টাকাতেই কেনা হয়েছিল। যদি আমি ওয়াচটিকে 390 টাকা দিয়ে কিনি, ওয়াল ক্লকটি আমি 0 টাকা দিয়ে কিনেছি। আবার যদি আমি ওয়াল ক্লকটি 390 টাকা দিয়ে কিনি, ওয়াচটি আমি 0 টাকা দিয়ে কিনেছি। এইভাবে ভেবে ভেবে আমরা এগোচ্ছি। সময় বলো, ওয়াচে কত পার্সেন্ট প্রফিট করা হয়েছে? 10% প্রফিট করা হয়েছে। আর ওয়াল ক্লকে কত পার্সেন্ট? 15% প্রফিট করা হয়েছে। তাহলে আমায় বলো যে ওয়াচের যে প্রফিট মানে 10% প্রফিট করলে এখানে আমি কত টাকা ইনকার করতে পেরেছি? 39 টাকা ইনকার করতে পেরেছি। আর ইউ গেটিং? আর ওয়াল ক্লক যদি আমি 15% প্রফিট করি, তাহলে আমি কত পার্সেন্ট মানে কত টাকায় মানে কত টাকা ইনকার করতে পেরেছি ওয়াল ক্লক থেকে 15% প্রফিট করে? 390 এর 10% মানে 39। আর 39-এর অর্ধেক बताओ, 39-এর অর্ধেক কত? 19.5। তাহলে 39 আর 19.5 যোগ করলে কত পাওয়া যায়? 58.5। ওকে না? সো এক্সামিনার বলছে যে ঘড়িটি সে বিক্রি করে না, এই যে ওভারঅল সে 51.50 টাকা লাভ করেছে। তাহলে ওভারঅল প্রাইস এখানে লিখলাম। এবার অ্যালিগেশন লাগাও। অ্যালিগেশন লাগিয়ে তুমি এখান থেকে দেখো কত পাচ্ছ। এদের ডিফারেন্স কত? 7। আর এদের দুটোর মধ্যে ডিফারেন্স কত? 12.5। ওকে, আমরা যখন এই পয়েন্ট তুলে দিচ্ছি এখানে আসছে 10, তাহলে এখান থেকে মানে আমরা যখন এখান থেকে ক্যান্সেল আউট করছি তখন আমরা কত পাচ্ছি বলো? এখান থেকে ক্যান্সেল আউট করলে আমরা পেয়ে যাচ্ছি, চলো এখানে এই 10টাকে কাটাকাটির দরকার নেই এখনই, এই 10টাকে এই পাশে পাঠিয়ে দাও। 70:125 এমন পেলাম। ঠিক, 5 দিয়ে যদি কাটি 5 14 70 আর 5 25 125, তাহলে 14 আর 25-এর রেশিও পেলাম, তাই তো? এই 14 আর 25 এদের যদি অ্যাড করি কত হবে? 39। কিন্তু এক্সামিনার বলছে 39টা 39 নয়, এটি হলো 390। কত গুণ করে গেছো? 10। আমাকে জিজ্ঞেস করা হয়েছে ওয়াচ আর ওয়াল ক্লকের দামের পার্থক্য কত। এই দেখো 14 টাকা আর এই হলো 25 টাকা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 11 টাকা, তাই নয় কি? 11 ইউনিট, টাকা বলা ঠিক নয়। তাহলে 39টার সঙ্গে 10 গুণ হয়েছে, তাহলে 11-র সঙ্গে কত গুণ হওয়া উচিত? 10। 110। তাহলে দুটো ঘড়ির মধ্যে পার্থক্য কত? অপশন সি, 110। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। সেই ধরনের কোশ্চেন আসলে এইভাবে অ্যাপ্রোচটাকে লাগাবে, আশা করি ঠিকঠাক করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। Do this. আগের অঙ্ক এই অঙ্কটা সেম। আগের অঙ্কটি এই অঙ্কটি সেম। অ্যালবার্ট 4টি ঘোড়ার 9টা গরু কিনেছে 13,400 টাকা দিয়ে। যদি সে ঘোড়াগুলোকে 10% প্রফিটে বিক্রি করে আর গরুগুলোকে যদি 20% প্রফিটে বিক্রি করে এবং ওভারঅল সে যদি 1880 টাকা প্রফিট করে, তো তোমাকে বলতে হবে যে ঘোড়ার ক্রয় মূল্য কত, একটি ঘোড়ার ক্রয় মূল্য কত। আগের কোশ্চেনটি আর এই কোশ্চেনটি সেম কোশ্চেন।
হলো কোয়েশ্চেনটি? যারা ক্লাসে আছো, হ্যাঁ না কিছু একটা বলো। না স্যার হচ্ছে না। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম বললাম, তবুও হচ্ছে না। দেখো এই হলো হর্স আর এই হলো কাউ। সো আমি ধরে নিচ্ছি যে সে 4টি ঘোড়া 13,400 দিয়ে কিনেছিল, তো গরু 0 টাকা দিয়ে কিনেছিল। আবার যদি এমন ধরি যে গরুগুলো সে 13,400 টাকা দিয়ে কিনেছিল, ঘোড়াগুলো 0 টাকা দিয়ে কিনেছিল, এইরকম সিচুয়েশন হতে পারে কিনা পারে না বলো আমায়। হতে পারে তো, 4টে ঘোড়া আমরা ফ্রি পেতেই পারি, সেভাবে আমি একটু ভাবি। তো আমি বলছি যে ঘোড়াগুলো যদি আমি 13,400 টাকা দিয়ে কিনি এবং তাতে যদি আমি 10% প্রফিট করি, তাহলে আমি ক টাকা ইনকার করতে পারবো? 1340 টাকা পেতে পারবো এর থেকে, তাই নয় কি? আর গরুগুলোকে যদি আমি 20% প্রফিট দিয়ে কিনি, তাহলে গরুর থেকে আমি কত, 1340-এর ডবল 2680 এই টাকাটা ইনকার করতে পারবো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু ওভারঅল এই ঘোড়া গরু বিক্রি করে আমি 1880 টাকা লাভ করেছি। তাহলে এবার দেখে নি যে কস্ট প্রাইসের রেশিওটা আমার কেমন ছিল। সেইখান থেকে যখন ডিফারেন্স বের করছো, 2680 আর 1880 মধ্যে ডিফারেন্স কত? 800 এর ডিফারেন্স। কারণ 1800 আর 800 2600 হয়, 80 ক্যান্সেল। আর এখান থেকে যখন দেখছো, দেখো 540 ডিফারেন্স। আর ইউ গেটিং? তো এদেরকে যদি আমি অ্যাড করে দিই, এদের অ্যাড করলে কত পেলাম? 1340 পেলাম। সো এক্সামিনার বলছে যে এই যে দাম আমরা পেয়েছি, এই দামটা এমন নয়। 1340টা 1340 নয়, 1340টা কত? 13,400। কত গুণ করে গেছি? 10। তাহলে এই যে 800 প্রাইস হর্সের জন্য হয়েছে, এটা 800 নয়, এটা কত হবে? 8,000। আর ঘোড়ার জন্য, সরি গরুর জন্য যে 540 এসছে, এটা এত 9-এর সঙ্গে 10 গুণ হবে, তাহলে এটা কত হবে? 5,400। আর ইউ গেটিং? সো এক্সামিনার বলেছে যে একটি ঘোড়ার কস্ট প্রাইস কত, তাহলে এটা তো সিপি রেশিও আমরা বের করলাম। তাহলে 8,000 টাকা কটা ঘোড়ার দাম? 4টে ঘোড়ার দাম। তাহলে একটা ঘোড়ার দাম কত? 2,000 টাকা। ইজ ইট ক্লিয়ার? অপশন বি উত্তর। আগের অঙ্ক আর এই অঙ্ক তো সেম কোয়েশ্চেন, তাই নয় কি? গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। তুমি আজকে এত লেট হয়ে গেল স্যার, সরি, আমি রাস্তায় আটকে গেছিলাম। ওকে, চলো তোমার ডাউট কোয়েশ্চেন গুলোই চলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
সো হলো, কোয়েশ্চেনটি বুঝতে পারলে? তাহলে 4টি ঘোড়ার দাম 8,000 টাকা আর 9টি গরুর দাম 5,400 টাকা। তাহলে একটি ঘোড়ার দাম কত বের করতে পারবে অবশ্যই। তারপরে যাই, ওকে নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ স্যার। Do this. A man bought a house for his 5 lakhs and rents it. একজন লোক 5 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনেছেন এবং সেটি তিনি ভাড়াতে দিয়েছেন। He puts 12.5% of each month's rent aside for repairs. তিনি কি করেন? তিনি 12.5% মান্থলি ভাড়াটা মানে জমিয়ে রাখেন বাড়িটিকে সারানোর জন্য, রিপেয়ার করার জন্য। Pays 1660 as annual taxes, এবং তিনি 1660 টাকা ওই বাড়ির জন্য ট্যাক্স দেন। And realizes 10% on his investment thereafter, এবং তাতে তিনি দেখেন তিনি টোটাল ভাড়া বাবদ যে অ্যানুয়াল যে ভাড়া তিনি পাচ্ছেন সেই ভাড়াটা তার ইনভেস্টমেন্টের 10%. So the monthly rent of the house is, তো মাসের ভাড়াটা কত অ্যাকচুয়ালি, সে মাসে কত টাকা করে ভাড়া পান, এই হলো ওই বাড়িটি ভাড়া দিয়ে, এই হলো প্রশ্ন। প্রশ্ন ক্লিয়ার হয়েছে? স্যার এখানে কি ওই মাসের যে ভাড়াটা তার যে রিপেয়ারমেন্টের খরচটা বাদ দিয়ে বাকিটা আর অ্যানুয়াল ট্যাক্স মিলিয়ে কি 10% এরকম? Yes, তার ইনভেস্টমেন্টের 10%। একটা কথা তোমাদের বলি, যারা রেকর্ডেড ক্লাস দেখছো তাদের জন্যও বলছি, যদি কোয়েশ্চেনটি না বোঝো তাহলে তো সলভ করতে পারবেই না। যদি একবার প্রশ্নটি পড়ে বুঝতে পারো তাহলে সলভ করতে পারবে 100%। সো কোয়েশ্চেনটি বুঝতে পারছো কিনা এটা একটা বড় ব্যাপার কিন্তু। চলো ভালো করে খেয়াল করো। আমি ধরে নিচ্ছি যে লেফট হিজ মান্থলি রেন্ট ইকুয়াল টু এক্স টাকা। আমি তার মান্থলি রেন্ট ধরে নিলাম কত, এক্স টাকা ধরে নিলাম। ওকে, তাহলে আমায় বলো তো অ্যানুয়াল রেট কত, অ্যানুয়াল রেন্ট কত হবে? 12x টাকা হবে। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার এক্সামিনার বলছে যে তিনি এই 12x টাকার 12.5% মানে অন্য খাতে সরিয়ে রাখেন বাড়ি টাড়ি সারার জন্য। তাহলে এই 12 মাসের ভাড়া মানে 1 বছরের ভাড়া থেকে 12% সরিয়ে দিলে, 12.5% সরিয়ে দিলে নিশ্চয়ই এত টাকা পড়ে থাকে। ইজ ইট ওকে না? হ্যাঁ স্যার। বলো, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 12x টাকা, টোটাল তার 1 বছরের ভাড়া। সেই 1 বছরের ভাড়া থেকে 12.5% আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এই টাকাটা পড়ে থাকলো। এবার তিনি কি করছেন, এই টাকার থেকে বাৎসরিক তিনি 1660 টাকা আবার ট্যাক্সও দিচ্ছেন, অ্যানুয়াল ট্যাক্স। দেওয়ার পরে যে টাকাটা বেঁচে থাকলো এটাই তো সেভিংস। এই টাকাটা উনি হিসাব করে দেখলেন যে 10% অফ 5 lakhs। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ও আচ্ছা স্যার, এটা বাদ দিতে হবে না? বুঝে গেল কিছু? হ্যাঁ স্যার। তাহলে এইখান থেকে ক্যান্সেল আউট করো, এখান থেকে ক্যান্সেল আউট করলে দেখো এটা সরিয়ে দিলে এখানে একটা জিরো চলে আসবে। ঠিক,
5 দিয়ে যদি ক্যান্সেল আউট করো এখানে কত হবে 175, 5 দিয়ে এটা করলে কত হবে 20, 5 দিয়ে যদি আবারও ক্যান্সেল আউট করো তাহলে এটা কত হবে বলো, 5 দিয়ে আবার কাটো এটাকে, 5 দিয়ে আবার কাটলে দেখো 5 দিয়ে কাটবে না 25 দিয়ে কাটবে, চলো কাটো এটাকে, 5 দিয়েই কাটো, 5 দিয়ে কাটলে কত পাচ্ছ, অ্যাকচুয়ালি 5 দিয়ে তো আমরা কাটিনি, তাই নাকি 20 না 200 হবে, 5 2 10 200, হ্যাঁ এবার ঠিক আছে, এটাকে কাটলে এটা আমরা 7 পাবো, 7 25 175 হয়, আর 25 দিয়ে এটা কাটলে 8 25 200 হয়, 4 দিয়ে এটা ক্যান্সেল আউট হয়, 4 দিয়ে কাটলে 3 হয়, 4 দিয়ে কাটলে 2 হয়, এখানে পেয়ে গেলাম 21x/2, ওকে, ইকুয়াল টু এটাকে ওপাশে পাঠিয়ে দাও, আমায় বলো তো 5 লক্ষের 10% মানে কত টাকা, 50,000 টাকা না, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাকে যখন ওপাশে পাঠাবে প্লাস হয়ে যাবে, তো প্লাস 1660, তাহলে 21x/2 ইকুয়াল টু আমরা রেজাল্ট পেলাম কত 51,660 টাকা, ইয়েস না, আর এই 2 কে এপাশ থেকে কেটে এপাশে পাঠিয়ে দাও, ইন্টু 2 করে দাও, 21 দিয়ে এটাকে ক্যান্সেল আউট করো, 21 দিয়ে এটাকে কাটলে দেখো 21 2 4 6 আর এই 0, তাহলে এবার দেখো এক্স এর ভ্যালু কত বেরিয়ে গেল 2 0 0 6 2 12 2 9 4, এই যে বেরিয়ে গেল উত্তর একবারে, তাহলে আমাদের যে মান্থলি রেন্ট সেটা হচ্ছে 4,920, কিছুই নাই, একটা সিম্পল ক্যালকুলেশন, এক লাইনের অঙ্ক বলতে পারো। কি ক্লিয়ার বন্ধি? হ্যাঁ স্যার, হ্যাঁ ওই 1660টাই স্যার বুঝতে পারছিলাম না, ওটা আসলে আমি যোগ করে দিচ্ছিলাম। নো, এর পরের কোশ্চেনটি ভালো, নেক্সট কোশ্চেনে যাই তাহলে, হ্যাঁ স্যার। এটা করো, a debtor can pay 87 paise in the rupee, একজন ডেবটর একজন ঋণী, যে ঋণ নিয়েছেন তাকে বলা হয় ডেবটর, আর যিনি ঋণ দিয়েছেন তাকে বলা হয় ক্রেডিটর, ঠিক, তো যিনি ঋণ নিয়েছেন তিনি কি করেন 100 টাকার ঋণ নিলে 87 টাকা শোধ দিতে পারেন, বুঝতে পেরেছো কি বলেছি, 180 টাকা 100 টাকার ঋণ নিলে উনি শোধ দিতে পারেন 87 টাকা মাত্র, অর্থাৎ 100 পয়সায় তিনি 87 পয়সা শোধ দেন, বাট ইফ হিজ ক্রেডিটর্স উড টেক 20% অফ হিজ ডেটস, কিন্তু যদি তার ক্রেডিটর্স তাকে যে ধার দিয়েছে সে যদি 20% তার ঋণেরটা নিয়ে নেন, হি কুড পে দেম অ্যান্ড হ্যাভ রেস টু 42 লেফট, তখন তার কাছে ওই ঋণ শোধ দেওয়ার পরে 42 টাকা থাকে। সো এক্সামিনার জিজ্ঞেস করেছে হিজ ডেবটস এন্ড অ্যাসেটস রেসপেক্টিভলি আর, তাহলে তার ডেবটস এন্ড অ্যাসেট কত, অ্যাকচুয়ালি অ্যাসেট কি জিনিস বোঝো, কি অ্যাসেট? না না না, ঘটনা হচ্ছে দেখো ভালো করে বোঝো, ভালো সিস্টেম আর কি, এই ইকোনমিক্স এর এটা একটা টপিক, ধরো আমি একটা কোম্পানি, ঠিক, আমি একটা কোম্পানি, আমি কি করলাম, আমি ব্যাংকের থেকে 100 টাকা নিলাম, আমি গ্রহণ করলাম, ব্যাংক আমাকে 100 টাকা দিল, কিন্তু আমি দেখলাম যে এই 100 টাকা যে আমি ব্যাংকের থেকে নিয়েছি কিন্তু আমি শোধ দিতে গেলে আমার 50 টাকা শোধ দিতে পারছি, আর 50 টাকা নেই, আর ইউ গেটিং মাই পয়েন্ট, কারণ কোম্পানির এমনই বাজে অবস্থা, একটা কোম্পানির লোন কখন নেয়, একটা কোম্পানির লোন তখনই নেয় যখন কোম্পানির খুব আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে তাহলে ব্যাংক থেকে আমি 100 টাকা নিচ্ছি কিন্তু আমি যদি ব্যাংকে রিটার্ন করি 50 টাকা দিতে পারবো, তাহলে এই যে 50 টাকা ব্যাংকে আমি দিতে পারবো, যেটা আমি পে করতে পারবো সেটাই আমার অ্যাসেট, আর ইউ গেটিং মাই পয়েন্ট, যেটা আমি, তোমরা একটা পয়েন্ট করে এই অঙ্কের জন্য এরকম একটা পয়েন্ট করে লেখা, একটা স্টার চিহ্ন বা নোট বলে একটা কথা লিখে রাখো, যে যেটি আমি পে করতে পারবো সেটাই আমার অ্যাসেট, আর ইউ গেটিং মাই পয়েন্ট,
যেটা আমি পে করতে পারবো সেটাই আমার অ্যাসেট। লিখে নিয়েছো? হ্যাঁ স্যার লিখেছি। কারণ এই অ্যাসেট মানে কি, অ্যাসেটটাই আসতে স্থাবর সম্পত্তি যাকে বলি না, অ্যাসেট মানে স্থাবর সম্পত্তি, এইটাই। সো আমি যতটুকু শোধ দিতে পারবো সেটাই আমার অ্যাসেট। আমি কত টাকা নিয়েছি ওটা বড় কথা নয়। তাহলে ঋণ আমার 100 টাকা, কিন্তু আমার কোম্পানি বেচলে ক টাকা পাবো আমি? 50 টাকা পাবো। বুঝতে পেরেছো? স্যার কোম্পানি বেচলে 50 টাকা পাবো, আমি তো 50 টাকা দিতে পারছি এখন। আমি সেটাই বলছি, ওই 50 টাকাটা দিতে পারছি কিসের জন্য? আমার কোম্পানি বেচলে ওইটা আমি পাবো। ধরো এই যে রোজ ভ্যালি নামক যে কোম্পানিগুলো আছে বা যাই আছে না কেন, এরা ধরো পাবলিকের থেকে 100 টাকা তুলেছে, ওকে, পাবলিকের থেকে 100 টাকা তুলেছে রোজ ভ্যালি কোম্পানি। তো পাবলিকের থেকে 100 টাকা এরা তুলে এরা কি করেছে, ওই 100 টাকার মধ্যে থেকে মনে করো 30 টাকা এদিক ওদিকে খরচ করে ফেলেছে। এখন সরকার যখন বলছে এই টাকা জনগণের ফেরত দে, তখন কোম্পানি বলছে আমাদের কাছে কিছু নেই। তখন সরকার বলছে ঠিক আছে, তোর এই রোজ ভ্যালি কোম্পানিকে আমরা বিক্রি করবো। বিক্রি করলে দেখা গেল যে 70 টাকা পাওয়া যাবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আচ্ছা, মানে কোম্পানির দাম পড়ে গেছে। ইয়েস, আমি অর্থাৎ কোম্পানির দাম বলতে আমি একটা জিনিসই বলতে চাইছি, যে আমি যেটা পে করতে পারবো সেটাই হলো আমার অ্যাসেট। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। যেটা আমি পে করতে পারবো সেটাই আমার অ্যাসেট। ঋণ কত আছে সেটা আলাদা ব্যাপার। আমি জনগণের থেকে 100 টাকা তুলেছি, কিন্তু শোধ দেবার বেলায় আমি দেখছি যে আমার তো বাকি টাকা তো ভূতে খেয়ে গেছে। এ নেতাকে ও নেতা সে নেতাকে টাকা দিয়েছি, তারা তো আর আমাকে টাকা ফিরিয়ে দেবে না। তখন সরকার বলবে ঠিক আছে, তোর কোম্পানি বেচে জনগণকে টাকা দেবো। কোম্পানি বেচতে গেল, দেখলো দাম হচ্ছে 70 টাকা, তার মানে এই 70 টাকাটাই তার হলো অ্যাসেট, সম্পত্তি। আর ইউ গেটিং? এই জন্য হ্যাঁ, এখানে একটা নোট বলে লিখে রাখতে বললাম, যে টাকা আমি শোধ দিতে পারবো সেটাই আমার অ্যাসেট। ওকে, যারা যারা ক্লাসে আছো, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, ভেরি গুড। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে করব একটু ভাবি। তাহলে ঋণ যে কত নিয়েছি সেটাও আমি জানি না, তাই আমি এখানে অ্যাজিউম করছি। এবার দেখো 20% যেহেতু শোধ দিতে পারবে, তোমরা ভাবতে পারো তাহলে ঋণকে আমরা 100 ধরি, যেটা শোধ দিতে পারবে 20, বাদ বাকিটা 80। এভাবে আমরা ভাববো না। কেন ভাববো না? কারণ এখানে আমাকে একটা দেখো একটা এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে 42। গেটিং মাই পয়েন্ট? তো 42 যেহেতু একটা এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে, সেই জন্য আমরা এইভাবে পার্সেন্টেজ ধরবো না। তো আমাদের সব থেকে বেস্ট যেটা, সেটা আমরা এক্স ধরবো। অর্থাৎ আমরা ধরলাম যে লেট টোটাল ডেপ্ট, মোট ঋণের পরিমাণ আমি ধরলাম x টাকা। আর ইউ গেটিং মাই পয়েন্ট? টোটাল ঋণ x টাকা। তাহলে আমায় বলো আমি শোধ দিতে পারি ক টাকা? আমি 100-তে 87 টাকা শোধ দিতে পারি। তাহলে এক্স এ আমি কতটুকুন শোধ দিতে পারবো? তাহলে যেটা শোধ দিতে পারবো সেটাই যদি আমার অ্যাসেট হয়, তাহলে আমার বলো অ্যাসেট কত হবে? এক্স ইন্টু 87/100। ইজ ইট ওকে অর নট? অর্থাৎ 87x/100, এটা আমি শোধ দিতে পারবো, মানে এটাই আমার অ্যাসেট। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, এবার এবার ক্রেডিটর্স, যে সেই ক্রেডিটর্স মানে যে সুদ যে লোন দিয়েছে, সে 20% নিয়ে নেয়, তাহলে সেভিং কত হয়? 80% সেভিং হয়। ইজ ইট ওকে না? ক্রেডিটর যদি 20% নিয়ে নেয়, 80% সেভ হবে। সো আমার মোট সুদের পরিমাণ x টাকা। এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, প্রশ্নানুযায়ী কি এই x টাকার 80% মানে ক টাকা? এত টাকা। আর ইউ গেটিং? x এর 80% মানে কত? এটা। আর তার সাথে সাথে তার কাছে থেকে যাচ্ছে কত? শোধ দেওয়ার পরে। ভালো করে এখানে পড়ো। বাট ইফ হিজ ক্রেডিটর্স would take 20% of his debts, he could pay them and have raised 42. যদি ঋণ কর্তা, যদি যে ঋণ নিয়েছে তার থেকে যদি 20% নিয়ে নেয় তার ডেপ্টের, তখন তার কাছে 42 টাকা পড়ে থাকে। আর ইউ গেটিং? তাহলে 20 টাকা শোধ হয়ে গেল, তাহলে পড়ে থাকলো তার কাছে x ইন্টু 80/100, এবং তার কাছে আর বাদ বাকি ক্যাশ হাতে টাকা থাকছে 42 টাকা। এই টাকা মানেই কি আমার এই অ্যাসেট নয়? বলো, 87x/100। আচ্ছা স্যার, হ্যাঁ বুঝেছি। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, তাহলে এবার আমরা এটাকে সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে।
চলো এটাকে যখন আমরা ক্যালকুলেট করছি, কি করছি আমরা এখানে কিন্তু এই 100টাকে ঝপঝপ করে কাটবো না, কারণ ডান পক্ষে 100 রয়েছে, নিচে নিচে কেটে দেবো। তাই আমরা এটাকে এমন লিখি যে 80x প্লাস 4200 ইকুয়াল টু 87x। এই নিচের 100 ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু এখানে প্লাস সাইন আছে তাহলে 100 নিচে উপরে গিয়ে গুণ হবে, এমন সিচুয়েশন হয়েছে। তাহলে এবার ভাবো 80x কে যদি আমি ওপাশে নিয়ে যাই, তাহলে 80x কে ওপাশে নিয়ে গেলে 7x হলো, 7x সমান সমান 4200 টাকা হলো। ইজ ইট ওকে না? তো x সমান সমান কত টাকা হলো? 600 টাকা হলো। ক্লিয়ার? হ্যাঁ তাহলে x আমাদের কি ছিল? x আমাদের ছিল টোটাল ডেপ্ট। তাহলে টোটাল ডেপ্ট আমরা পেয়ে গেলাম 600 টাকা। আর অ্যাসেট আমাদের কত? অ্যাসেট হচ্ছে আমাদের 87 ইন্টু x আপন 100। এটা দিয়ে দিয়ে কাটলাম 6, আর 6 87 522। ওকে, তাহলে অ্যাসেট 522 টাকা, ডেপ্ট 600 টাকা। অপশন সি ইজ ইউর আনসার। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। স্যার এই অঙ্ক না বুঝতে পারলে করা খুব মুশকিল। হ্যাঁ সেটাই। সো এগুলো কিন্তু টাফেস্ট অফ দ্য টাফ কোয়েশ্চেনগুলি মোটেই সহজ নয়। নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে এবার। হ্যাঁ স্যার। চলো। The income of a broker remains unchanged, though the rate of commission is increased from 4% to 5%. একজন ব্রোকারের ইনকাম আনচেঞ্জড থেকে যায়, যদিও তার রেট অফ কমিশন 4% থেকে বেড়ে 5% হয়েছে। The percentage of slump in business is, তো কত পার্সেন্ট বিজনেসে স্ল্যাম্প হয়েছে এই হলো প্রশ্ন। তো স্ল্যাম্প মানে কি জানো? স্ল্যাম্প মানে হচ্ছে মন্দা, ব্যবসায় মন্দা যায় না। আমার কমিশনের রেট বাড়লেও ইনকাম বাড়ছে না, তার মানে কি? কমিশনের রেট 4% থেকে 5% হয়েছে, অথচ আমার ইনকাম বাড়ছে না, তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ব্যবসায় মন্দা হয়েছে, কম মাল বিক্রি হয়েছে। যদি আগের তুলনায় মাল বিক্রি হতো তাহলে তো আমি 1% প্রফিট তো করতেই পারতাম। তার মানে কি? আমার যেহেতু প্রফিট হয়নি, তার মানে ব্যবসা মন্দা গেছে। সে এক্সামিনার জিজ্ঞেস করেছে সেই মন্দার শতাংশটা কতটুকুন, যে ব্যবসায় কতটুকুন মন্দা গেল। খুব ভালো প্রশ্ন। মানে স্যার এটা লস পার্সেন্টেজ? ইয়েস, লস পার্সেন্টেজ তোমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেনটা প্রত্যেকে বুঝতে পারলে না? আমি আরেকবার বলবো। বুঝতে পেরেছি স্যার। বেশ ওকে। স্যার এটা কি ওই a ইকুয়ালস টু b ইনটু c ওইভাবে করব? হ্যাঁ, ওই কনসেপ্টে আসতেই পারে, কিন্তু ওইভাবে আসলে একটু মানে ধরবে তো, অনেক কিছু ধরতে হবে। দরকার কি ওগুলো করার দরকারই নেই। ভালো করে খেয়াল করো, আমি বলছি কি যে ধরে নিচ্ছি যে লেট বিজনেসের যে ভ্যালু ছিল, ঠিক আছে, ধরে নিই যে লেট বিজনেস ভ্যালু চেঞ্জেস রেস এক্স টু রেস ওয়াই। আমরা এটা বলতে পারি যে বিজনেস ভ্যালু আগে এক্স টাকা হতো, এখন সেটা ওয়াই টাকা হচ্ছে। এটা বলা যায় কি না যায় না? স্যার এটা কি মানে কি ভেবে এটা লিখলেন এটা বুঝতে পারছি না। দেখো আবার অঙ্কটাকে পড়ো। দ্য ইনকাম অফ আ ব্রোকার রিমেন্স আনচেঞ্জড, ইনকাম সেম রয়েছে, দো দ্য রেট অফ কমিশন ইজ ইনক্রিজড ফ্রম 4% টু 5%, কিন্তু কমিশন যেটা সেটা 4% থেকে 5% বেড়ে গেছে। তো আমি বললাম কি যে বিজনেস ভ্যালু, আমার তো কমিশনের বিজনেস, তো আমি কমিশন হিসাবে আগে এক্স টাকা ইনকাম করতাম, এখন আমি ওয়াই টাকা ইনকাম করছি। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আচ্ছা হ্যাঁ যেহেতু কমিশন বেড়ে গেছে, তাহলে বিজনেস ভ্যালুর কথা বললাম। এটা বিজনেস ভ্যালু, এটা ইনকাম নয়, কিন্তু বিজনেস ভ্যালু এটা। সো
সো দ্য পার্সেন্টেজ অফ স্লাম্প ইন বিজনেস, পার্সেন্টেজ স্লাম্প বের করতে হবে। যাক ঠিক আছে, চলো এবার দেখা যাক। তাহলে সেই ক্ষেত্রে এবার আমরা বলতে পারি যে দেয়ারফর, অতএব এটা আমরা বলতেই পারি যে এক্স এর 4% ইকুয়াল টু ওয়াই এর 5%। বলা যায় কিনা? যায় না। কেন কেন বলা যায়? অ্যাজ ইনকাম ইজ সেম। যেহেতু ইনকাম সেম, তাহলে এক্স টাকার 4% কমিশন আর ওয়াই টাকার 5% কমিশন তো সেম হলো। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার, হ্যাঁ। আমার ইনকামটা যেহেতু আনচেঞ্জড রয়েছে, তাহলে ইনকাম আমার চেঞ্জ হয়নি, তাহলে এক্স টাকার যে 4% আমি সুদ বা কমিশন পেতাম, ওয়াই টাকার যে 5% সুদ বা কমিশন পাচ্ছি, সেটা তো সেমই হবে। কেন? কারণ ইনকাম আমার সেম বলেছে সেই জন্য। তাহলে যদি তাই করি, তাহলে এখান থেকে দেখো আমরা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 4x upon 5 ইকুয়াল টু ওয়াই। ওয়াই এর মান আমরা 4x upon 5 পেলাম কিনা? পেলাম না। এখন কথা হচ্ছে যে তোমরা প্রশ্ন করতেই পারো যে আপনি ওয়াই এর মান কেন এইভাবে বের করলেন। দেখো এইভাবে বের করছি এই জন্য যে আমি হয় এক্স এ রাখবো, না হলে ওয়াই তে রাখবো। কেন বললাম কথাটা? দেখো এইবার বুঝতে পারবে। আমি একটুখানি লিখে করছি। নাও চেঞ্জেস ইন বিজনেস, বিজনেসে কি চেঞ্জ হলো সেটা আবার খেয়াল করো। আগে তুমি এক্স টাকা ইনকাম করছিলে, এখন তুমি ওয়াই টাকা ইনকাম করছো, তাই তো বলেছো। তাহলে সেই ক্ষেত্রে 4x/5 টাকা বিজনেসে এই চেঞ্জটা এসেছে, ইয়েস অর নো? আগে তুমি এক্স টাকা ইনকাম করছিলে, এখন তুমি 4x/5 টাকা ইনকাম করছো, অ্যাজ আ কমিশন হিসেবে পাচ্ছ। তাহলে তোমার বিজনেসের চেঞ্জ এসছে কত? x/5, 5x মাইনাস 4x, তার মানে x/5। তাহলে এটা বিজনেসের চেঞ্জ এসছে কিনা বলো? এই যে চেঞ্জটা আসলে, এটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো স্লাম্প ইন বিজনেস। এটাই আমার বিজনেসের চেঞ্জ এসছে, স্লাম্প হয়েছে মানে মন্দা এসছে। স্লাম্প মানে মন্দা। এই x/5 এর মন্দা এসছে। আমাকে জিজ্ঞেস করেছে যে স্লাম্প পার্সেন্টেজ বাতাও। তো স্ল্যাম্প পার্সেন্টেজ দেখো, ভালো করে বলো আমায়। আমার এক্স টাকার বিজনেস আগে ছিল, সেই এক্স টাকার বিজনেসে x/5 এর মন্দা এসছে। আর ইউ গেটিং? তাহলে 100তে কত মন্দা এসছে? পার্সেন্টেজ চেয়েছে তো। বলো এটা বোঝা গেল কিনা গেল না? আমার এক্স টাকার বিজনেস আগে ছিল, তাতে মন্দা কতটুকুন আসলো? x/5 টাকার মন্দা এসেছে। তাহলে 100 টাকাতে কত মন্দা এসেছে? এটাকে যখন আমরা ক্যালকুলেট করছি, কিভাবে ক্যালকুলেট করব? x/5x ইন্টু 100, এই 5টার নিচে নেমে আসবে। x ক্যান্সেল আউট, 5 দিয়ে করলে কত হয়? 20। সো ব্যবসায় আমার 20% মন্দা এসেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Is it clear or not? ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। বেশ, তাহলে এবার চলো নেক্সট কোয়েশ্চেন করো। প্রাইসেস, এই অঙ্কগুলোর কথাটাই কেমন কেমন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, ওটাই। অঙ্কের ভাষা বুঝতে পারোনি। অঙ্কের ভাষা বুঝতে পারলে 100% তোমরা এই কোয়েশ্চেন গুলো পারবে। সো প্রাইসেস রেজিস্টার অ্যান ইনক্রিজ অফ 10% অন ফুড গ্রেনস, মানে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সো ফুড গ্রেনস এর 10% বৃদ্ধি পেয়েছে, এবং অন্যান্য খাতে যে খরচ হয় সেই খরচটা 15% ইনক্রিজ হয়েছে। এক্সামিনার বলছে ইফ দ্য রেশিও অফ অ্যান এমপ্লয়িজ এক্সপেন্ডিচার অ্যান্ড আদার আইটেমস বি 2:5, যদি এক্সামিনারের আসলে এক্সপেন্ডিচার অন ফুড, এখানে না একটা ভুল হয়েছে, এখানে হবে এক্সপেন্ডিচার অন ফুড, তাই না? বইতে সেমনই তো লেখা থাকার কথা। একজন এমপ্লয়ির ফুডের ওপরে এক্সপেন্ডিচার এবং অন্যান্য জিনিসের ওপরে এক্সপেন্ডিচারের রেশিও হচ্ছে 2:5।
So examiner বলছে by how much should his salary be increased in order that he may maintain the same level of consumption as before. বলছে তাকে স্যালারি কতটুকুন বাড়াতে হবে যাতে করে তার কনজাম্পশনটা আগে যা ছিল এখনো তাই থাকে, এবং তার বর্তমান যে স্যালারি সেটা হচ্ছে 2590 টাকা। সো সমর ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এ সমান সমান বি প্লাস সি। এ কে কনস্ট্যান্ট রাখতে গেলে বি এর কতটুকুন বৃদ্ধি হলে সি এর কতটুকুন হ্রাস হবে, এই ধরনেরই কোশ্চেন অ্যাকচুয়ালি। কিন্তু কোশ্চেনটিকে আমি অন্যভাবে দেখাই, ভালো করে খেয়াল করো। আমরা এমনটা বলতে পারি যে ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার অন ফুড গ্রেনস অ্যান্ড ইজ টু এক্সপেন্ডিচার অন আদার আইটেমস, বলতে পারি কি না পারি না? ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার অন ফুড গ্রেনস অ্যান্ড এক্সপেন্ডিচার অন আদার আইটেমস বলতে পারি। স্যার এটা রেশিওতে কেন রাখলেন? অ্যাড হবে না? হ্যাঁ হবে তো। আচ্ছা চলো মানে প্লাস সাইন দিয়ে দিলাম, প্লাস সাইন। ওকে, লিখতে পারি ভাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ পারি। সো এক্সামিনার আমাকে বলছে যে ফুডের ক্ষেত্রে এবং আদার আইটেমস এর ক্ষেত্রে যে রেশিওতে আমার খরচ হচ্ছে সেটা হচ্ছে 2:5। আর ইউ গেটিং? যেহেতু এখানে রেশিও তাই এখন রেশিও লিখেছিলাম, একই ব্যাপার, কোনো ব্যাপার না। আর ইনকাম হচ্ছে তার কত টাকা? 2590 টাকা। সো দেখো 2 টাকা আর 5 টাকা মিলে হয় কত? 7 টাকা। কিন্তু এক্সামিনার বলছে 7 টাকাটা 7 টাকা নয়, 7 টাকাটা কত? 2590 টাকা, তাই তো? কত গুণ করে গেলে 3 7 21 থাকছে কত? 4 7 7 49, হ্যাঁ 370। তাহলে আমায় বলো ফুডে যার খরচ হতো কত ইন্টু 370, তাই তো? তার মানে 740 টাকা ফুডে খরচ হতো। আর আদার আইটেমসে কত খরচ হতো? 1850 টাকা। ওকে, এবার ঘটনা কি ঘটলো? এই ফুডের ওপরে তার 10% ইনক্রিজ হলো। একে যদি 10% ইনক্রিজ করো তো এর 10% কত? এর 10% 74। আর ইউ গেটিং? আর 1850 এর 15% তার আদার আইটেমস ইনক্রিজ হয়েছে, তাহলে এর 15% কত বলো? 185। আর তার সাথে যোগ হবে 185 অর্ধেক মানে 92.5। তাহলে কত হলো? 185 আর 92.5 যোগ করলে কত হয়? 277.5। আর ইউ গেটিং? তাহলে এদেরকে অ্যাড করলে আমরা কত পেয়ে গেলাম? 351.50। তাহলে এই টাকাটা তাকে বাড়াতে হবে। কি বললাম বুঝেছো? হ্যাঁ স্যার। তার কনজাম্পশনটাকে সেম রাখতে গেলে তাকে 351.50 টাকা ইনক্রিজ করতে হবে। ওকে, অপশন ডি উত্তর। তোমাদের এখানে নান অফ দিস অপশনে ছিল, তাই তো? হ্যাঁ স্যার, নান অফ দিস ছিল, উত্তর হবে 351.50 টাকা। আশা করছি বন্ধু তোমার যতগুলো ডাউট কোশ্চেন ছিল আজকে সব শেষ হলো। হ্যাঁ স্যার। ওকে, বুঝতে পেরেছো আশা করছি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, তাহলে শোনো আজকে 8:16 বেজে গেছে। আমরা নেক্সট ডে আমাদের এইখানেই কিন্তু তোমাদের প্রফিট অ্যান্ড লস এখানে শেষ হলো। আমরা নেক্সট ডে শুরু করব রেশিও অ্যান্ড প্রপোর্শন। যারা রেকর্ডেড ক্লাস দেখছো তাদের বলবো তোমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে। সো নেক্সট ডে থেকে আমরা রেশিও অ্যান্ড